রাস্তায় বাবিলের সাথে অন্য মেয়েকে দেখে অবাক হয়ে যায় মিঠিল আর রেগে যায়। বাড়িতে এসে সবাইকে বলে, হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় শানু এদিকে মিঠিকে বলছে, এই শোনো, তোমার থেকে না বয়সে আমি অনেকটা বড়, বুঝতে পেরেছো? তাই এই সেটআপ এই সমস্ত আমাকে বলবে না। আমার যদি মেজাজটা গরম হয়ে যায় না, তখন আমি কি করতে পারি তুমি ভাবতেও পারবে না। মিঠি বলছে, এই তুমি কি করতে চাও? তুমি হ্যাঁ কি করতে চাও? আর তখন বলে, তোমাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাব, এরপর তোমার বাড়িতে নিয়ে গিয়ে ফেলবো। আমার সাথে এরকমটা করতে এসো না কিন্তু। মিঠির বান্ধবীদেরকে বলছে, দেখেছিস দেখেছিস কেমন করছে, আমার সাথে কি বিহেভ করছে, আমি কিন্তু থানায় যাব, থানায় গিয়ে কথা বলবে। তখন বলে, তুমি থানায় গিয়ে কিচ্ছু করতে পারবে না, আমায় রাস্তায় অপমান করতে পারো আর সেই উত্তরগুলো আমি দিতে পারি না, এটা কি হতে পারে? তখন দেখা যাবে মিঠির বান্ধবীরা বলতে থাকে, ঠিক আছে মিঠি, আর রাগারাগি করিস না, যা বাড়ি চলে যা, চল আমরা চলে যাই। এই কথা বলে সেখান থেকে মিঠির বন্ধু বান্ধব চলে যায়। তারপর দেখা যাবে বলছে, তুমি একটা অত্যন্ত একটা অসভ্য চিনি জোকের মতো আমার কাছে, মানে আমার পিছনে লেগে আছে, কি চাও বলো তো? তখন বলে, শোনো, চিনি জোকের মতো কিন্তু আমি তোমার পেছনে একদমই লাগিনি। তুমি এমন কেউ না যে তোমার পেছনে আমার চিনি জোকের মতো থাকতে হবে, বুঝতে পেরেছো? ঘটনা চক্রে তোমার সাথে আমার বারবার দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ইশারা। তখন বলতে থাকে, সব থেকে মেন কথা হলো, স্যার, আমার স্যার আমার স্যার গুরুত্বপূর্ণ একজন লোক, স্যারকে আমি খুব শ্রদ্ধা করি, স্যারের কোনো কথা আমি অমান্য করতে পারি না। তাই তোমার সাথে আমি দেখা হলে দাঁড়িয়ে কথা ছাড়া তোমার মধ্যে আলাদা করে গুণ আছে, যার জন্য তোমাকে আমার মানে ধরে রাখতে হবে। তোমার মতো ভালো লেখাপড়া মেয়ে কিনা আমি অনেক দেখেছি, বুঝতে পেরেছে? এই যে আমার মধ্যেও কিন্তু লেখাপড়াটা ভালোই, খেতেটাও কিন্তু ছিল, তাই তুমি লেখাপড়াটা ভালো বলে তোমাকে দেখে অবাক হওয়ার মতো কিন্তু কোনো কারণ নেই। মিঠি বলে, শোনো, এরপর থেকে তুমি যদি রাস্তায় আমাকে দেখো, তুমি আর দাঁড়াবে না, ঠিক আছে? তখন বলে, হ্যাঁ, তার জন্য তো তুমি, তোমার ভালোই হবে, মানে তুমি সুবিধা হবে, তাই না? তখন বলে, আমার তো নির্দেশ আছে যে রাস্তায় রাস্তায় দেখা হলেই তোমাকে নিয়ে যেতে হবে। আর তখন বলে, কি নির্দেশ শুনি? তখন বলে, তোমাকে কি বলতে হবে? এরপর বলে, হ্যাঁ অবশ্যই আমাকে বলতে হবে, কারণ ব্যাপারটা আমাকে আমাকে নিয়ে তো নিশ্চয়ই আমার বাড়ির লোক কিছু বলেছে, তাই তো আজকে বাড়িতে যাই, গিয়ে ফাটাফাটি করব। তখন দেখা যাবে কৃষাণু বলে, সেটা তো করবেই তুমি, তো আর কিছু শিখোনি, ভদ্রতা নম্রতা এই সমস্ত কিছুই তোমার মধ্যে নেই। আর তখন মিচি বলে, খুব খারাপ হচ্ছে কিন্তু। এরপর বলে, তুমি যখনই আমাকে দেখো তখনই আমাকে অপমান করো, কি চাইছোটা কি তুমি? হ্যাঁ, কি চাইছো? এত সাহস হয় কি করে তোমার? কৃষাণু বলে, তোমার নতুন আঙ্কেল আমাকে একটা মানে প্রস্তাব দিয়েছে, তার আগে আমাকেও তো দেখতে হবে সেই প্রস্তাবের যোগ্যতা তুমি কতটা। তখন বলে, মানে কি প্রস্তাব দিয়েছে নতুন কাকু? আর তখন বলেছে যে তোমায় বিয়ে করে যেন আমি উদ্ধার করি। আর তখন এই কথা শুনে মিঠি অবাক হয়ে যায় আর বলে, বুঝতে পারলে না? তখন বলে, আরেকবার বলবো? শুনতে ভালো লাগবে? অবশ্য হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যে এই ধরনের কথা শুনতে খুব ভালো লাগে। না না, সে কথা না নানান ছোতা দিয়ে বারবার করে শুনতে। তখন বলে, তুমি কিন্তু একবার বাড়াবাড়ি করছো, আমি তোমার মতো ছেলেকে বিয়ে করতেই চাই না, ইনফ্যাক্ট আমি বিয়ে করতেই চাই না, এই কথাটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আর তখন বলে, তোমার বাড়ির লোক তো সেটা মানছে না। তখন বলে, বাড়ির লোক যদি না মানে না মানবে, আমার কোনো অসুবিধা নেই, আমার এতটুকু সৎ সাহস আছে, আমি বাড়ির লোকের এগেনস্টে আমার নিজের স্ট্যাম্প পয়েন্টে আমি দাঁড়িয়ে থাকতে পারি, তাই আমার এতটুকু যোগ্যতাও আছে। তখন দেখা যায় বেশ কৃষাণু বলতে থাকে, চাকরিও তো পাওনি এখনো। তখন বলে, তাতে তোমার কি দরকার? এরপর বলে, তুমি তোমার নিজের জায়গায় স্থির করে থাকবে কি করে? আর তখন বলে, ইনফ্যাক্ট হেসে দিয়ে বলে, আমার না চাকরির অভাব নেই। আর তখন বলে, কিন্তু এখন তো তোমার চাকরি নেই। আর তখন মিঠি বলে, তাতে কি হয়েছে, আমি কি তোমার খাই নাকি কথা আমি কেন শুনবো? তখন বলে, আমি তোমার কোনো কথা শোনাইনি, তোমার বাড়ির লোক আমাকে একটা প্রস্তাব দিয়েছে, তুমি মেয়েটা কেমন, আমার জন্য ঠিক কিনা ফিট কিনা সেটা তো আমাকে যাচাই করে দেখতে হবে। তখন দেখা যায় বলতে থাকে, তোমার চালচলনে না অসুবিধা আছে, আমার কিছুই ভালো লাগে না। তখন এই কথা শুনে রেগে যায় মিঠি আর বলে, তাই আমি ভেবেছিলাম যদি একটু ঠিক করে নেওয়া যায়। তখন দেখা যায় মিঠি বলে, তোমার এত বড় সাহস, তুমি এভাবে আমাকে অপমান করছো? তখন বলে, সত্যি কথা বলেছি, তাতে তুমি মানে অপমান বলছো? তখন বলে, শ্যাট আপ, আমি তোমার সাথে কোথাও যাব না। তখন দেখা যায় এই বলে চলে যেতে লাগে। এই বলে চলে যেতে লাগলে মিঠির হাত ধরে টেনে সামনে নিয়ে নেয় আর বলে, তুমি রাস্তায় দাঁড়িয়ে এভাবে আমার সাথে করতে পারো
তুমি আবার জোর করে আমার হাত ধরে আর তখন বলো কমপ্লেন করবে তুমি। এরপর বলে তুমি না একজন ডাক্তার, এই তোমার শিক্ষা দীক্ষা, এই তুমি পড়াশোনা করেছো, মেয়েদের সম্মান করতে পারো না? তখন বলে তোমার মতো মেয়েদের যেটা প্রাপ্য সেটাই করেছি। তখন বলে আমাকে আজ পর্যন্ত কেউ এরকম ভাবে বলেনি, এত খারাপ ভাবে কেউ আমার সাথে কথা বলেনি। তখন বলে আমাকেও তো এরকম ভাবে খারাপ ভাবে কেউ অপমান করেনি। আর তখন বলে তুমি আমার পিছনে পড়ে আছো কেন? শোনো, একটা কথা তোমায় আমি বলে দিচ্ছি, এই লোক যাই বলুক না কেন, আমি তোমায় পছন্দ করি না, বুঝতে পারলে? আই ডোন্ট লাইক ইউ। আর তখন দেখা যাবে আমার বাড়ির লোক যাই বলুক না কেন, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না, তোমার আর আমার সম্পর্ক কোনোদিনও হবে না। তখন এই কথা শুনে হাসতে থাকে কৃষাণু। কৃষাণু তখন বলে আগে থেকে কি এত কথা বলা যায়? আর তখন বলছে বলা যায় না। তোমাকে যে আমারও বিয়ে করা খুব ইচ্ছে সেটাও কিন্তু নয়। আর তখন বলছে স্যার, আমার জীবনে এমন একটা মানুষ যার কথা আমি অমান্য করতে পারিনি, তার জন্যই রাজি হয়েছি। আমি ভাবছিলাম যে যদি বিয়েটা করতেই হয় তাহলে পাত্রীকে নিজের মতো ঘরে একটু তুলি, কিন্তু এখন তো দেখছি সেই লাইনে থাকার মতো মেয়ে তুমি নয়। আর তখন বলে আমি নতুন কাকুর সঙ্গে কথা বলবো, আজই কথা বলবো। আর তখন বলে নতুন কাকুর সঙ্গে আমার একটা বোঝাপড়া করতে হবে, দরকার হলে এই বাড়িতে আমি থাকবো না। আর তখন বলে বিদেশে যাচ্ছিলাম তো, মানে যেতে চাইছিলাম না, মা কষ্ট পাবে বলে। এবার এবার আর যাই হোক না কেন, তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করব না, এবার আমি বিদেশ চলে যাব। তখন কৃষাণু বলে আমার মনে হচ্ছে আমি তোমায় বিয়ে করার জন্য হাতে পায়ে ধরছি, সেটা কিন্তু নয়, বুঝতে পারলে? তোমার বাড়ির লোক আমার সঙ্গে তোমার বিয়ে করার একটা প্রস্তাব দিয়েছে, তার জন্য আমি বারণ করতে পারিনি। আমি তাই মানে না করতে পারছি না। তুমি যদি আমাকে না করে দাও, সবাইকে বলে দাও, তাহলে তো ভালোই হলো। আর বলে তোমার যা খুশি তুমি তাই বলতেই পারো, কিন্তু ইনফ্যাক্ট আমার ঘাট থেকে একটা বড় দায়িত্ব নামবে। তোমার বাড়িতে যখন যাচ্ছি তাহলে চলো বলা যাক, তুমি এই কথা বলে দিলে তো আমার ভালোই হলো, আমাকে আর কিছু বলতেই হবে না, তাহলে ভালোই হবে। তুমি আজই বলে দাও তোমার নতুন কাকুকে যে তুমি এই বিয়েটা করতে পারো না, তুমি এই বিয়েটা করবে। জি বলে বলবো, আজই বলবো আমি, আমাকে এত অপমান করবে একটা অসভ্য ছেলে, কি ভেবেছে নতুন কাকু, কি ভেবেছে? এই বলে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর বলে তুমি না একজন বহুরূপী, তোমার অনেকগুলো রূপ আছে, এক একজনের কাছে তুমি এক এক রকম গিয়ে হয়ে দাঁড়াও, বুঝতে পেরেছো? যেরকমটা আমাকে দেখাচ্ছ না, তুমি সেটা নতুন কাকুকে দেখাচ্ছ না, আর কাউকেই দেখাচ্ছ না। আর যেটা নতুন কাকুকে তুমি দেখাচ্ছ সেই রূপটা কিন্তু আমার সামনে এসে তুমি সেভাবে দাঁড়াচ্ছ না। সেই জন্য নতুন কাকু বুঝতে পারছে না তুমি একজন সাংঘাতিক মানুষ, সাংঘাতিক মানুষ। আর তখন বলে তুমি তুমি বুঝে নিও, তাহলেই অসুবিধা কি আছে? তবে আমার জন্য না হোক, নিজের জন্য বুঝে নিও, নিজের জন্য ভালো হয়েও, নিজের জন্য ভদ্র হয়েও। মানে ভদ্রতা শিখতে না পয়সা লাগে না। তখন বলে এই তুমি কে? তুমি কে? হ্যাঁ, ভদ্র অভদ্র নিয়ে কথা বলার তুমি কে? বিন্দু মাত্র দাম নেই আমার কাছে, তুমি একটা জিরো, বিগ জিরো তুমি। আর তখন বলে ডাক্তার হয়েছে, ডাক্তার, একদম ডাক্তারই দেখাচ্ছে বেশি বেশি। ভেবেছো তুমি ডাক্তার হয়েছে বলে? কি ভেবেছো? হ্যাঁ, তুমি ডাক্তার হয়েছে বলে লোকের মাথা কিনে নেবে? এরকম ডাক্তার না আমি অনেক দেখেছি, বুঝতে পেরেছো? দেখে দেখে না আমার একদম চোখটা বুজে গিয়েছে, ডাক্তার না মাই ফুট। আর তখন বলে বাহ, তুমি তুমি আর আমি থাকবো যখন, তখন কি তুমি এই অসভ্যতামিটা মানে যখন করবে তখন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো খারাপও লাগছে না, ভালোই লাগছে। পাবলিক প্লেসে তুমি যদি এরকম ভাবে আমাকে অপমান করো তাহলে কিন্তু আমি কি তোমাকে ছাড়বো না। ফার্দার যদি দেখছি তুমি এরকম করছো, তখন বলে বেশ করেছি, বেশ করব, কি করবে তুমি, কি হবে বলো? আর তখন বলে এমনিতে কিছু হবে না, কিন্তু যা হবে সেটা কিন্তু ভালো লাগবে না। তুমি আমাকে দিয়ে খারাপ কথাগুলো বলিও। আসল সমস্যাটা কি জানো তো? তুমি না একটা খারাপ মেয়ে, তোমাকে কেউ সেভাবে শাসনই করেনি। আর তখন বলে যে আমার হাতে যদি পড়তে না, তাহলে আমি ঠিক করে দিতাম, একদম শাসন করে। তোমাকে তোমাকে প্রথম থেকে শাসন করতে হবে, সোজা করে দেওয়ার তোমার এই একটাই উপায়। আর তখন এই কথা শুনে মিঠি রাগ করে দাঁড়িয়ে থাকে, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর দেখা যাবে অন্যদিকে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। তখনই দেখা যাবে রেগে মিঠি আর কেন চলে আসে, আর মিঠি রেগে তো তখন বসে থাকে। তখন দেখা যাবে এইদিকে নতুন বলছে কিরে, ওকে আবার কোথায় পেলি? আর তখন মিঠি বলছে এই লোকটা না আমার জীবনটা একদম হেল্প করে দিল, আমি কিন্তু এত সস্তা মেয়ে নই। আর তখন দেখা যাবে কৃষাণু বলে এক্সকিউজ মি, আমি তোমাকে মানে না না, আমি তোমাকে সস্তা কিছু কি ট্রিটমেন্ট করেছি? কি ট্রিটমেন্ট করেছি শুনি? যেটা বলবে ঠিক করে বলবে, কোনো কিছু বানিয়ে বলবে না কিন্তু। তখন দেখা যায় কমলিনী বলে আচ্ছা আচ্ছা, কি হয়েছে আমাকে বলবে? আর তখন বলে আমাকে বলবে যে রাগারাগি কারণটা কি মিঠি? আর তখন দেখা যাবে মিঠি তো খুব রাগারাগি করলে, এদিকে তখন মিঠিল বলছে আচ্ছা শুনি যে তোদের কি হয়েছে, আচ্ছা কৃষ্ণানু তুমি কেমন আছো?
তখন বলে আজকে না আমাকে একটা কথার জবাব দিতে হবে নতুন কাকু। আর তখন বলছে এই যে এই ছেলেটা বলছে তুমি নাকি বলছো যে আমাকে বিয়ে করার কথা। আর তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। এরপর বলে আমি কি তোমার কাছে এতটাই বোঝা? যদি তাই হয় তাহলে তুমি আমাকে আগে বলে দিতে পারতে, আমি চলে যেতাম। তো জানো আমার কাছে কিন্তু বিদেশে যাওয়ার অফারটা আছে, ঠিক আছে আমি যাইনি। আর তখনই দেখা কিন্তু চাইলে বিদেশ চলে যেতে পারবো, এরকম করে লোকের কাছে আমাকে ছোট করো না নতুন কাকু। আর তখন কৃষাণুও হাসছে। এরপর নতুন বলছে আর বাবা দেখ আমি তো সেটা পার্সোনালি ভাবে কৃষাণুকে বলে ওর ইচ্ছে তাই না, কথাটা আমি তো ওর ইচ্ছে অনুযায়ী বলেছি। এবারে তোমরা দুজন ডিসাইড করবে যে কি করবে না করবে। তখন বলে যদি বিয়েটা করতে না চাস তাহলে না করবি, হবে না বিয়েটা। তখন দেখা যাবে হাসতে থাকি সবাই মুচকি মুচকি করে। আর তখন বলে কিন্তু আমি তোকে বলছি যে কৃষাণুর মতো ভালো ছেলে কিন্তু হয় না। আর তখন কি বলে তোমার কাছে যে ভালো হবে নতুন কাকু, সেটা যে আমার কাছেও ভালো হবে তার তো কোনো মানে নেই। আমি ভাবতেই পারিনি এরকম একটা ছেলে আমার জীবনে জড়িয়ে থাকবে। আর তখন দেখা যায় কমলিনী বলে মিঠি তুমি কাকে বিয়ে করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার থাকতেই পারে, তাই বলে তুমি এরকম ভাবে মানে খারাপ বিষয়ে কারো বিষয়ে খারাপ বলতে পারো না। আর তখন বলতে থাকে যে মিটি তোর প্রবলেমটা কি বলতো। বুবলাইও জিজ্ঞেস করতে থাকে সবসময় তুই খেচখেচ করতেই থাকিস, কি সমস্যা তোর? আর তখন কৃষাণু বলে আমি দুটো দোষ হয়েছে। ওয়ান, আমি যে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম সেই রাস্তায় ওকে আমি দেখতে পাই যে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা খাচ্ছে, দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। যদি ওর ফুচকা খাওয়ার পরে বাড়ি ফিরে তাহলে ওকে আমি আমার সাথে নিয়ে আসবো, কারণ আমি তো এই বাড়িতে আসছি কিনা। এই তো ওর রাগ হয়েছে। কেন রাগ হয়েছে? কারণ ও ওর বন্ধুদেরকে মিথ্যে বলেছে, ও আমায় চেনে না। আর আলটিমেটলি সেই মিথ্যেটা ধরা পড়ে যায়, এটাই আমার দোষ নাম্বার ওয়ান। আর তখন বলছে নাম্বার একটা আদেশ দিয়েছে, একটা কথা বলেছে। আর স্যারের যে কোনো আদেশ আমার কাছে চিরধার্য। আর তখন বলে তাই স্যার যে প্রস্তাবটা আমাকে দিয়েছে সেটা আমি নিজের ব্যক্তিগত মানে ভাবে কোনো মন্তব্য রাখিনি, আমি রাজি হয়েছি। দেখতে চেয়েছিলাম যে ওর মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো সমস্যা রয়েছে। বলে ও ও মানে সত্যি এরকম ভালো মেয়ে কিনা সেটাই যাচাই করতে চেয়েছিলাম, কিন্তু এখন তো দেখলাম সত্যি ওর মধ্যে কোনো না কোনো সমস্যা রয়েছে। বলে আমি যা বুঝলাম যে ওর কিছু সমস্যা আছে, বিহেভিয়ারে কিছু সমস্যা আছে, তাই আমি ভাবলাম যে ওকে কিছুদিন একটু ট্রাই করব, মানে ওকে কিছুদিন এগুলো শিখাবো যে এটা কি ওর ব্যবহারের প্রবলেম নাকি ওর প্রবলেমটা হচ্ছে আমি এটাকে সারিয়ে তুলতে পারি কিনা, এই দুটোই হচ্ছে আমার অন্যায়। দেখা যাবে অয়নদীপ বলে আচ্ছা মিটি শোন, আমার কিন্তু খুব মানে কৃষাণুকে খুব পছন্দ হয়েছে। আমি হয়তো বা স্বার্থপরের মতোই বললাম, আসলে আমার তো ডাক্তার প্রয়োজন। এই যে কৃষাণু, আমি আমি কিন্তু মানে তোমাকে দেখাতে যাব, আমার কিন্তু অসুখ, আমার তো শরীর খারাপ। তখন দেখা যায় করছি বলে এই সব সময় শরীর খারাপ খারাপ বলো না তো, আমার কিন্তু ভালো লাগে না। তখন কমলিনী হেসে দেয়, আরে অদ্ভুত কথা, অসুখ বলেই তো বলেছি তাই না। আচ্ছা ভাই আমি কিন্তু তোমার চেম্বারে যাব একদিন দেখাতে, ঠিক আছে? আর তখন বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন যাবেন না, অবশ্যই যাবেন, আপনি নিশ্চিন্তে যাবেন। তখন বলে দেখো না সবসময় বলে যায় আমার তো 99% ব্লক আর 1%ই বাকি রয়েছে, যে কোনো মুহূর্তেই মানে 1% হয়ে যাবে ব্লক। আর তখন বলে যখন তখনই নাকি ওটা ব্লক হলে ও মরে যেতে পারে। তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে আর বলে এসব কথা বলে যাবে অথচ ভালো একটা ডক্টরে দেখাবে না, কিচ্ছু করবে না, একটা অপারেশনও করবে না। তখন বুবলাইও হাসছে। এরপর বলে আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় ওকে নিয়ে, যে ও কি আদৌ অসুস্থ নাকি অসুস্থ নয়। আর তখন দেখা যায় অয়নদীপ বলে এ কি এভাবে অপমান করছো কেন আমাকে? আমি কি বানিয়ে বানিয়ে বলি নাকি আমার অসুস্থতার কথা তোমার দয়া পাওয়ার জন্য? অদ্ভুত। তখন এই কথা শুনে সবাই হাসে। তখন দেখা যায় লক্ষ্মীমণি বলে আচ্ছা জানো তো বাবা, শোনো বাবা, আমার মেয়েটা না একদম বুঝে না, বুঝতে পেরেছো তো? ও না একটু উল্টো পাল্টাই কথা বলে। কিছু মনে করো না বাবা, কিছু মনে করো না। বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে বলে কি রে তুই কি সুটকেস গোছালি? আর তখন বলে কেন, আমি তো সেই দিনই বলে দিয়েছি আমি যাব না, তাহলে আমি কেন গোছাবো? আর তখন বলছে তাই, সত্যি তাহলে যাচ্ছিস না? দিক দিয়ে ভালোই হয়েছে। তখন বলে এদিকে তো লক্ষ্মীমণি বলে হ্যাঁ তুমি আমার পিছনে লাগছো তো, আমি জানি তো, আমি না গেলেই তো তোমাদের শান্তি তাই না, এই জন্যই তো বলছো। আর তখন কমলিনী মুচকি মুচকি হাসছে। এরপর বলে না বলছিলাম কি, তুই যাবি আবার মানে সব ব্যাপারে তো তুই নাক গলাবি, তার জন্য তোর না যাওয়াটাই ভালো। তুই যাবি আবার নাকেও গলাবি, বৌমার সঙ্গেই থাকতে চাইবি, বৌমার মাও তো যাচ্ছে। আর তখন এই বলে দেখা যায় কমলিনীকে চোখ টিপ দিয়ে নেয়। তখন তো সবাই হাসছে বড় ঠাম্মির কাণ্ড দেখে। আর তখন ছোট ঠাম্মি বলে
কি তোমার মা যাচ্ছে নাকি? কই আমাকে বললে না তো? কমলিনী বলে আচ্ছা আমার মা যদি যায় তাতে যাবেন। এটা বলার কি আছে? আপনি আপনার মতো যাবেন। এটা তো বলার কিছু নেই। আর তখন বলে শুধু মা করো তাই না? মায়ের একদম গুণী মেয়ে হয়ে গিয়েছে। কিছুই না আমাকে ভুলে গিয়েছো। কুর্চি তখন বলে কি যে অদ্ভুত কথাবার্তা বলো না মা। আচ্ছা মা তো চিরকাল আপনই হয়, আপন হবে না কেন? বলে মা আবার আপন হবে না তো কি? মা থেকে আপন বেশি কে হয়? হ্যাঁ দেখা যায় বাবিল বাবিল একের পর এক কথা বলেই যাচ্ছে। সবাই যে কথা বলছে সেদিকে তো কোনো দিশাই নেই। সে তার মতো কারোর সাথে কথা বলছে। আর এমন ভাবে কথা বলছে বোঝাই যাচ্ছে যে বাবিল অন্য কাউকে পছন্দ করে। অন্য কোনো মেয়ের সাথেই কথা বলছে। তখন দেখা যায় মিঠিল এই ব্যাপারটা বারবারই দেখতে থাকে। আর তখন মিঠিল বলছে কি ব্যাপার? তুমি কি খুব ব্যস্ত? তোমাকে অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি তুমি ফোনে কথা বলছো। কার সাথে এত কথা বলছো তুমি? আর তখন বলে কারো কোনো কথাতেই তুমি মন দিচ্ছ না দেখছি। কি কথা বলে যাচ্ছ? কিসের এত ফোন তোমার? বাবিল যার সাথে কথা বলছে তাকে বলছে যে আমি পরে কথা বলছি, ঠিক আছে? আমি পরে কল ব্যাক করছি। এই বলে ফোনটা রেখে দিই। বলে যে হ্যাঁ মিঠিল প্রোগ্রাম রিলেটেড একটা ফোন এসেছিল। আর তখন দেখা যায় মিঠিল তো এই ব্যাপারটা বুঝতে পারে আর বলে এতক্ষণ লাগে তোমার প্রোগ্রাম মানে রিলেটেড কথা বলতে? এখন বিজি থাকো। তোমাকে তো ফোন করলে ফোনেও পাওয়া যায় না। সব সময় ফোন এনগেজ থাকে। অনেকদিন ধরে খেয়াল করছি তোমাকে ফোনে পাচ্ছি না। আর এত তো তোমার প্রোগ্রাম হতেও দেখছি না। বাবিল বলে তুই কি আমাকে মনিটর করছিস নাকি? কোনটা কথা বলার দরকার আর কোনটা দরকার নয়? তখন বলে ফোনে কথা বলা সবারই দরকার হয়, তোমারও নিশ্চয়ই হতে পারে। এখন দেখছি তোমার ফোনে কথা বলাটা একদম অনেকটাই বেড়ে গিয়েছে, তার জন্য বলছি। তখন বলে আরে ও একটু গানে মন দিয়েছে, এর জন্য ওই যে জায়গায় জায়গায় কথা বলছে। এর জন্যই হয়তো বা কোনো কথা বলছে। আচ্ছা তুই কি অফিসে যাচ্ছিস না বাবা? এরপর বলে এই তো আমি এক্ষুনি বের হচ্ছি। আর তোমরা কি ঘুরতে যাবে বলেছিলে না? মনে হচ্ছে আমি যেতে পারবো না, ঠিক আছে? তখন বলে আচ্ছা আমি গেলাম, ঠিক আছে? আর তখন দেখা যায় মিঠিল বলে আচ্ছা তুমি গেলে তাই না? তোমার সঙ্গে কি আমার কোনো কথা থাকতে পারে না? আমি কি বাড়ির সবার সাথেই কথা বলতে আসি? আমি তো তোমার সাথেও কথা বলতে আসি। আমাদের নিজের কি কোনো কথা বলতে মানে কথা বলতে পারি না? কোনো কথা পার্সোনালি ভাবে থাকতে পারে না? তুমি যে চলে যাচ্ছ তুমি তো আমাকে বলতে পারতে, আমি আসতাম না। তখন হেসে দিয়ে বলে ও মাই গড, এই বাড়িতে সবসময় আসিস। আমি থাকলেও আসিস, আমি না থাকলেও আসিস। তাতে বলার কি আছে? হ্যাঁ আজকে আমি অফিসে যাচ্ছি না, রিহার্সালে যাচ্ছি। কেন বলতো? আর তখন মিঠিল বলে যে রিহার্সাল আছে। আর তখন দেখা যায় বাবির বলে কেন থাকতে পারে? যে না আমি সে কথা বলিনি, তোমার রিহার্সাল থাকতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি জিজ্ঞেস করছি যে তুমি এই যে মানে তুমি এই যে এখন বের হচ্ছ, এখন কি তোমার রিহার্সাল আছে? মানে যেখানে তোমার রিহার্সাল হয় সেখানেই হবে? দেখা যায় বাবিল বলে মানে তুই কি আমাকে এখন ফলো করে দেখবি যে আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না? তখন বলে নিজেকে ছোট করো না বাবিল। আমার এই কথায় আমি কিন্তু ছোট হব না, আমি কিন্তু মাথা উঁচু করেই থাকবো। ছোট হলে তুমি হবে। সবাই জানে যে যে মতো মানুষের এরকম মানে স্বভাব চরিত্র নয়। তুমি এই কথাগুলো বলে না নিজেকে ছোট করছো। কোথাও যাব না, কোথাও না, জাস্ট জিজ্ঞেস করছি। তোমার একটা বন্ধুর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। সে আমাকে বলল যে আমাদের নাকি এখন কয়েকদিন রিহার্সালই নেই, তাহলে তুমি কোথায় যাবে? তাই বলছিলাম রিহার্সাল রুমেই যাব, কিন্তু সেখানে রিহার্সাল বাদেও কিন্তু অনেক কিছুই থাকতে পারে। আচ্ছা সবকিছু মানে সব ব্যাপারে না তোকে ডিটেলস বলতে আমার ভালো লাগছে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। মিঠিল তখন বলে ওকে আই এম সরি, আর কখনো জিজ্ঞেস করবো না। নলিনী তখন বলে আচ্ছা তুই তো সেই কখন থেকেই ফোনে কথা বলছিস। কিসের ফোন এত তোর? হ্যাঁ আমিও তো দেখলাম তোকে। আমি যখন তোকে ১০ বার ডাকি তুই কোনো রকম ভাবে ১-২ বার মানে ফোনের ফাঁকে ফাঁকে তুই কথার উত্তর দিস। কিন্তু তুই কার সাথে এত কথা বলছিস? আর কোনো রকম ভাবে তুই ইশারায় উত্তর দিস। মানে কি ব্যাপার তোর বলতো? ফোনে এত ঘন কথা কিসের তোর? আর তখন বলে মা আমি না বাচ্চা ছেলে নই। বলে আর সেই জন্যই তো অবাক লাগছে। তুই বাচ্চা ছেলে নস কিন্তু তোর আচরণ বিহেভিয়ার মানে একদম সবকিছু বাচ্চা ছেলের মতো। কেন এমন করছিস? তখন বলে না তো নতুন কাকু, আমি এখন যাচ্ছি, আমাকে রেডি হয়ে বের হতে হবে। বাই দ্য ওয়ে তোমরা কোথায় যাবে বলছিলে? আমার হয়তোবা যাওয়া সম্ভব হবে না। আমি যেতে পারবো না, তোমরা যাও, ঠিক আছে? এই বলে বাবিল সেখান থেকে চলে যায়। বাবিলের এমন অবাক দেখে মিঠিল অবাক হয়ে যায়। আর তখন এদিকে দেখা যায় কৃষাণু বলতে থাকে, বলছি কি আমাদের একটা বাড়ি আছে মিহিরপুরে, বেশি দূরে নয়। আপনারা যদি সবাই চান তাহলে সেখানে যেতে পারেন। তাহলে আমিও যেতে পারি। তখন দেখা যায় কথা শুনে মিঠি বলতে থাকে না, এখানে যাওয়া হলে কিন্তু আমি যাচ্ছি না, আমি যেতে পারবো না। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, হাসতে থাকে। তারপর দেখা যায় নতুন বলে মিঠি মা এরকমটা করতে নেই।
তোমার সঙ্গে কি এমন খারাপ ব্যবহার করছে যে তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করছো? তোমার সাথে তো ভালো ব্যবহারই করছে। তাহলে তুমি যাবে না কেন বলো তো? কেন যাবে না? মিঠি তখন বলে, "না দেখো নতুন কাকু, ও তোমার ছাত্র হতে পারে, তাই তোমাকে খুব ভালোবাসতে পারে। কোনো অসুবিধা নেই। এর মানে তো এটা নয় যে সে আমার সঙ্গেও ভালো ব্যবহার করছে।" তখন বলে, "ঠিক আছে, আচ্ছা।" তখন বলে, "আচ্ছা ঠিক আছে, তোমার যদি পছন্দ না হয়, তুমি যদি রাজি না হও হবে না, কিন্তু এর মানে তাই নয় যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে।" কৃষাণু তখন বলে, "স্যার আপনি কেন ব্যস্ত হচ্ছেন? ঠিক আছে, আমি কোনো কিছু মনে করছি না। তাছাড়া ও আমার সাথে কি খারাপ ব্যবহার করবে? এতটুকু একটা মেয়ে।" আর তখন দেখা যায় কথা শুনে হাসতে থাকে সবাই। মিটি তখন বলে, "তুমি নিজের বয়সটা মনে রাখো?" তখন কৃষাণু বলে, "মনে রাখবো না কেন?" এরপর বলে, "না আমি তো তোমার বয়সে অনেকটাই ছোট, তাই না?" তখন বলে, "তো?" এরপর বলে, "না সেটাই বলছি, মনে করিয়ে দিচ্ছি আরকি।" আর তখন এই কথা শুনে বলতে থাকে যে, "আমি তোমার থেকে বয়সে অনেকটাই ছোট, সেটাই মনে করে দিচ্ছি। এটা মনে করে দিলাম বলে এটা নয় যে তুমি যখন আমাকে দেখতে পাবে আর আমাকে যখন তখন যেখানে খুশি সেখানে শাসন করবে। সেটা তো করতে পারো না।" কথা শুনে হাসছে। "শাসন করার অধিকার কিন্তু তোমার নেই।" তখন বলে, "হ্যাঁ সেটা বুঝতে পারছি। কিন্তু রাস্তাঘাটে না উড়নচণ্ডী মেয়ে দেখলে না আমার একটু শাসন করতে ইচ্ছে করে।" তখন সবাই এই কথা শুনে হাসে। আর এদিকে দেখা যাবে মিঠি রাস্তায় যেতে লাগে, তখনই হঠাৎ করে বাবিলকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে রেগে যায়। আর তখন মিঠিল দেখা যায় বাড়িতে এসে সেই কথাটা বলে। তখন তো রেগে যায় কমলিনী। দেখা যায় কমলিনীও বাবিলকে শাসন করে। আর তখন মিঠিলও অবাক হয়ে যায়। মিঠিল তখন বলে তার পক্ষে বিয়েটা করা সম্ভব নয়।